আজ আমার স্বামী প্রমোশন পাওয়ার জন্য আমাকে বিক্রি করে দিল তার বসের কাছে। আর তার বস হচ্ছে আর কেউ না, আমারই প্রাক্তন। আজ দুপুরে কাজ করছিলাম। আমার হাজবেন্ড পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বলল, আজ বাইরে ঘুরতে যাব। সারা বিকেল ঘুরে হোটেলে রুম নিয়ে থাকব। রেডি থেকো পাগল, এই বলে চলে গেল। তার কথায় আমি অবাক হলাম, কারণ তিনি আমাদের বিয়ের পর মেনেই নেননি আমাকে। খুব খুশি লাগছে, তাই তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম। কাজ শেষ করে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগলাম। হঠাৎ একটা মেসেজ আসলো, তিনি দিয়েছেন। মেসেজটি একটু সুন্দর করে সাজবে, আর বেডের কোণায় একটা ব্যাগ রাখছি, তার মধ্যে শাড়ি রেখেছি, পরে নিও। আমি তাড়াতাড়ি ব্যাগটা নিলাম। ব্যাগ খুলে দেখি নীল শাড়ির উপর গোল্ডেন কালারের কাজ করা। শাড়িটা এত ভালো লাগলো যে বোঝাতে পারবো না। তার প্রথম গিফট এটা। খুব যত্ন করে শাড়িটা পরলাম। ম্যাচিং কানের দুল, চুড়ি, নেকলেস আর চোখে কাজল। চুল ফুলিয়ে বাঁধলাম। আমি রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি। কোনো কিছুর কমতি আছে কিনা সেটা দেখছি। তিনি পিছনে এসে দাঁড়ালেন। নীলিমা, তোমাকে তো অত্যন্ত সুন্দর লাগছে। এবার চলো, বেরোতে হবে, নয়তো লেট হয়ে যাবে। আমিও বেরিয়ে পড়লাম। অনেক জায়গায় ঘুরলাম। মাসি বিকেল গড়িয়ে রাত হয়ে আসলো। একটা হোটেলে নিয়ে গেল আমাকে। অনেক সুন্দর পরিবেশ। রুম ছিল আমাদের দুজনের জন্য। গিয়েই তো আমি শকড, কারণ বেডে ঋতব্রত বসে আছে, মানে আমার প্রাক্তন। স্যার, দিয়ে গেলাম, আমার দিকটা একটু ভাববেন। প্রমোশন নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আর উনি এখানে কেন? স্যারের কাছে জিজ্ঞেস করে নিও। চলে গেল, গেট আটকিয়ে। আমিও গেট ধাক্কা দিতে লাগলাম। আমার এক অজানা ভয় কেঁপে উঠল বুকটা। ঋতব্রত বলল, দরজা ধাক্কিয়ে লাভ নেই। 3 কোটি টাকার বিনিময়েই তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে তোমার হাজবেন্ড। কথাটা যেন বুকে এসে লাগল। কি বলছেন আপনি? ঠিকই বলছি। কার সাথে বিয়ে করলে অনেক, যে তোমাকে শুধু প্রমোশন পাওয়ার জন্য তার বসের কাছে বিক্রি করে দিল? ছি ছি। কথাটি আমার চারিদিকে ঘুরি ঘুরি বলতে লাগল। আমার যেন দম বন্ধ হয়ে আসছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিজেকে আজ বোকা মনে হচ্ছে। ছি, কাকে ভালোবাসি আমি? না, প্রথম ভালোবাসা ঠিক ছিল না, প্রথম বিয়ে। তারপর বলতে লাগলো, সেদিন যদি আমাদের বন্ধুদের খুশি করতে, তাহলে কিছুই হতো না। আর কি জানো নীলিমা, আমি তোমাকে টাচও করব না, কারণ আমি জানি আজকের পর তোমাকে আমার কাছেই আসতে হবে। তখন ইচ্ছে মতো না হয় নিকৃষ্ট হাসি দিয়ে হাসতে লাগল। আজকের পর থেকে এই দরজা বেরোলে তুমি হবে নষ্টমী, শুধু সময়ের অপেক্ষা। এই বলে ঋতব্রত চলে গেল। কিন্তু কাল সকালের আগে আমাকে ছাড়বে না। আসলে সময়টা ছিল কলেজ লাইফের। তখন সে ভালো মানুষের অভিনয় করে আমার সাথে রিলেশনে জড়ায়। এইভাবে কলেজ থেকে ভার্সিটিতে গিয়ে তার আসল রূপ দেখতে থাকি। একদিন তো মেসেজের মাধ্যমে তার কুরুচির প্রমাণ দেখান। তিনি তার বন্ধুদের সাথে ফুর্তি করতে বলেন, আমি রাজি হইনি। সেজন্য আমাকে যেখানেই পাবে মেরে দেবে। আমি বাঁচার জন্য বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিই। তারই মধ্যে আমার বিয়ে ঠিক হয় অনিকের সাথে। ঋতব্রতর হাত থেকে বাঁচার জন্য আমি রাজি হতে বাধ্য হই। কিন্তু আজ এই পরিস্থিতির শিকার হলাম আমি। বিয়ের পর জানতে পারি আমার হাজবেন্ডের চরিত্র ভালো নয়। বিয়ের পরও বেডরুমে অনেক মেয়ে নিয়ে এসেছে আমার চোখের সামনে। কিন্তু আমি নিশ্চুপ। সৎ মা, মা থাকলে তো এরকম পরিবারই আমাকে বিয়ে দেবেন। আমি ওপরার কাছে কান্না করতে থাকি, যাতে তিনি ভালো হয়ে যান এবং আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয়। কিন্তু আজ তা হিতে বিপরীত হল। কলঙ্কিত হয়ে গেলাম। অন্যায় না করেও শাস্তি পাচ্ছি। সকালে ঋতব্রত আমার শ্বশুরবাড়ির সামনে নামিয়ে দিল। শ্বশুরবাড়িতে পা দিতেই শাশুড়ি বললেন, কলঙ্কিনী, অন্যজনের সাথে রাতে মুখ পুড়িয়ে বাড়িতে পা দিবি না। বুঝলাম লোকটা নিজের দোষ ঢাকতে আমার ওপর দোষ চাপিয়েছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। ফোন করে বাপির বাড়ি থেকে বলে দিল বাপির বাড়ির মুখ হলেই আমাকে মেরে ফেলবে। সবই ছেড়ে দিলাম উপরওয়ালার ওপরে। আমি পুরো নিঃস্ব। হঠাৎ ফোনে মেসেজ আসলো ঋতব্রত নাম্বার থেকে, তোমাকে আমার কাছেই পরাধীনতার স্বীকার করতে হবে নীলিমা। আমিও মনে মনে বাধা পড়লাম। মরে যাব, তারপরেও নিজেকে কলঙ্ক করব না। হঠাৎ একটা ছেলে এসে বলল গাড়িতে ওঠিন। আমি বেশ অবাক হয়ে গেলাম। চিনিও না শিখি। না, আর কারোর উপর বিশ্বাস কিছুতেই করব না, এই বলে হাঁটতে লাগলাম। তিনি আবার বলল, না হলে আমার নাকি বিপদ হবে। কিসের আর বিপদের ভয়? যা বিপদ তা তো হয়েই গেছে। আর পিছনে তাকালাম না।
তিনি পিছন থেকে এসে ঘাড়ে কি যেন ফুটিয়ে দিল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন সোনাইনা আন্টিকে দেখলাম এবং তাকে জড়িয়ে কাঁদতে থাকলাম। আমার কান্না দেখে সোনাইনা আন্টি বিভ্রান্তে পড়ে গেলেন। বাড়িবার জিজ্ঞাস করছে, কি হয়েছে তোর? শুনলাম তোর স্বামী নাকি তোকে ডিভোর্স দিয়েছে। আমি এবার কিছুটা চমকে উঠলাম। সোনাইনা আন্টি জানল কোথা থেকে? কান্না কোনোরকম থামিয়ে তার থেকে দূরে সরে আসলাম। আন্টি বলল, কি হয়েছে তোর? বল মা। আমি চুপ। আন্টি বলল, তুই তো আগে এই আন্টিকে সব বলতিস, এখন কেন চুপ করে আছিস? আন্টিকে যদি সব বলে দিই তাহলে তিনিও তো আমাকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেবে। এই নিকৃষ্ট মানুষগুলো তো আমাকে শেষ করে দেবে। যেভাবেই হোক একটা আশ্রয় পেয়েছি। সব বলবো না, অল্প কিছু বলি। কি হলো বল? তুমি তো জানো আমার পোড়া কপালের কথা। আমার স্বামী আমারই চোখের সামনে অন্য মেয়েকে নিয়ে রাত কাটিয়েছে। আরও অনেক কারণ আছে আন্টি, যা আমি প্রকাশ করতে পারবো না। বাপের বাড়ি থেকে সাফ মানা করে দিয়েছে ওখানে না যেতে। সৎ মা নাকি আমায় মেরে ফেলবে। আমি কোথায় যাব এখন? আন্টি বলল, আমি থাকতে তুই কোথায় যাবি? আমার কাছে থাকবি। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? একটা ছেলে রুমে প্রবেশ করল। মনে পড়ল, এ তো সেই ছেলে যে আমাকে অজ্ঞান করে কোথায় যেন নিয়ে গেল। কেউ নেই। নিমেষেই আবার বুকের মধ্যে ভয় হওয়া শুরু হলো। ছেলেটি বলল, আমি এনেছি আপনাকে। আপনি কি? আরে এই আমার ছেলে, যার সম্পর্কে তোর কাছে গল্প করেছি। এই তো কয়েক মাস হলো এসেছি। আমি অসুস্থ ছিলাম, তোকে দেখতে ইচ্ছে করছিল, তো অনেক খুঁজেছি কিন্তু পাইনি। হঠাৎ তোকে রাস্তায় পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিলিস, তাইও তোকে অজ্ঞান করে নিয়ে এসেছি। ও, তো তোমরা কেমন করে বুঝলি আমার ডিভোর্স হয়ে গেছে? ছেলেটি বলল, আসলে আপনি অজ্ঞান থাকাকালীন আপনার ফোনে অনেক বলে একজনের ফোন আসে। আমি রিসিভ করি, কিন্তু কথা বলি না। উনি অনর্গল ডিভোর্সের কথা বলে দেন। এই হলো আমার পোড়া কপাল। এই জন্যই বলে, কোনো কিছু বিবেচনা না করে কোনো কাজ করা উচিত নয়। তুই রেস্ট নে। ওনারা চলে গেলেন। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। সব কি বলে দিব আন্টিকে? কিন্তু তারা যদি ভুল বুঝি তখন কি হবে? আমার এসব ভাবতে ভাবতেই আমার মাথা ব্যথা প্রচণ্ড আকারে শুরু করল। আসলে ঋতব্রতর সাথে সম্পর্ক চলাকালীন সুনয়না আন্টির সাথে পরিচয়। একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সুনয়না আন্টি আমাকে হাসপাতালে নিয়ে আসেন। আর আস্তে আস্তে গভীর থেকে গভীরে চলে আসে আন্টির সাথে সম্পর্ক। আমার মা নেই, সৎ মা আবার কতটা ভালো হয়। তিনি আমাকে মায়ের আদর দিয়েছেন। প্রায় সময় কলেজ থেকে আন্টির কাছে চলে আসতাম, তার সাথে অনেক কথা। আন্টি অনেক সুন্দর রান্না করতে পারেন, তিনিই শিখিয়েছিলেন। আবার অনেক সময় বাড়ি থেকে খাবার জুটত না আমার কপালে, তিনিই খাইয়ে দিতেন। কেমন জানি মুখ দেখে বুঝতে পারেন আমার কিছু হয়েছে। তিনি আমাকে ঋতব্রতর আসল চেহারা দেখাতে সাহায্য করেছেন। তিনি ডিভোর্সি, তার একটা ছেলেও আছে। তার পড়াশোনার জন্য বিদেশে চলে গেছে ছেলেটি। চান্স পাওয়ার পরও যেতে চায়নি, আন্টি জোর করে পাঠিয়েছে। যতদূর জানি আন্টির সাথে তার হাজব্যান্ডের কোনো সমস্যা ছিল তা আন্টি কখনো আমাকে বলেনি, এড়িয়ে গেছে। তাকে মাঝে মাঝে খুব রহস্যময়ী মনে হয়। বিকেলে আন্টি রুমে ঘুমাচ্ছিল, হয়তো শরীরটা তেমন ভালো না। আমি ছাদে রেল ধরে দাঁড়ালাম। নীল আকাশে সাদা মেঘ, তার সাথে কিছু পাখি উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে। সেই দৃশ্য, গাছের পাতা বাতাসে নড়ছে, আর আমার কপালের চুলগুলো ছুঁয়ে নিচ্ছে। ইস, বড্ড ইচ্ছে করছে রং তুলিতে একটা দৃশ্য আঁকতে, কিন্তু নিমেষেই আবার আগের চিন্তা চলে আসলো। আমার পাশে যে কেউ এসে দাঁড়িয়েছে তা আমি এখন বুঝতে পারলাম। তার থেকে কিছুটা দূরে সরে গেলাম আমি। ছেলেটি বলল, আপনার কথা আমি আম্মুর কাছ থেকে অনেক শুনেছি। আপনার নাম নীলিমা, সবাই নীলু বলে ডাকে, তাই তো? জি। আপনার পরিচয়? আমার নাম শুদ্ধ আহমেদ। পড়ালেখা শেষ করলাম, এবার চাকরির খোঁজের পালা। চাকরি হয়েই গেছে বিদেশে।
কিন্তু এই কটা দিন একটু শান্তিতে কাটাতে চাই, তাই আম্মুকে দেখতে এসেছি। ও তো, আম্মুর কথা মনে পড়ি না? আপনার আম্মুকে আমি অনেকবার বলেছি আমার কাছে চলে আসতে, আসেনি। আর তারপর আমিও দেশে ফিরতে চেয়েছি, কিন্তু তাও আম্মু ফিরতে দেয়নি। কি জানি কি হয় তার, কি আজব মা। সন্তানকে আসতেও দেয় না, আবার তিনিও যান না। তারপরও এত ভালোবাসে। কেন জানি একটু গোয়েন্দা হতে ইচ্ছে করছে, কিন্তু গোয়েন্দার গও জানি না। কেমন জানি খটকা লাগারই কথা। কি খটকা লাগছে? তাই তো, আমারও লাগে মাঝে মাঝে, কিন্তু কিছু বলি না, কারণ আমি চাই না আম্মু আবার কোনো কষ্ট পাক। আচ্ছা, আপনার বাবার কোনো খবর আপনি জানেন না? কোনো খোঁজ নেননি? তিনি আমার, আমি তাকে অত্যন্ত হেট করি, আর তার কথা বলবেন না। কেন? সরি, ইচ্ছোকে, সন্ধে হবে, ভেতরে চলেন। এই বলে তিনি আগে আগে আর আমি পিছে পিছে যেতে লাগলাম। রাতে খাওয়ার ইচ্ছে না হলেও আন্টি জোর করে খাইয়ে দিলেন। তারপর শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসলো না। আমার আর অনিকের বিয়ের 1 বছর হতে আসলো। তারপরও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। কিন্তু আমার রুম থেকে বের করে দিয়ে অনেক মেয়েকেই ওই বেডরুমে নিয়ে কাটিয়েছে। আন্টির সাথে বসে গল্প করছি, এমন সময় আন্টির ছেলে সুদ আসলো। তখনই কলিং বেল বেজে উঠল। আমার বুকের মধ্যে কেমন জানি অনুভূতি হলো। অনেকবার ঋতব্রত, এরা কেউ না তো। আমাকে ভুল প্রমাণ করে দিয়ে কুরিয়ার আসলো, তাও আবার ডিভোর্স পেপারের। আমি থমকে গেলাম। কি করব? 1 বছরের সম্পর্ক এইভাবে মাটিতে মিশিয়ে দিব, নাকি ক্ষমা করে দিব? যে হাজবেন্ড নিজের প্রমোশন পাওয়ার জন্য বসের কাছে বেচে দিতে পারে, তাকে অন্তত ক্ষমা করা যায় না। আন্টি ডিভোর্স দেওয়ার জন্য বলে দিল। সে কিছুটা জানত, কিন্তু শেষের খবরটা আর জানত না। আমিও আর ক্ষমা করলাম না। একটা জেদ উঠে শেষ করে দিলাম 1 বছরের সম্পর্ক। একটা সাইন করে ডিভোর্স দিয়ে দিলাম আন্টিকে। 2 দিন হচ্ছে খাওয়া দাওয়ায় অনেক অরুচি হয়েছে। ঋতব্রতর ফোন আর মেসেজের জন্য শুভকে দিয়ে সিনটা পাল্টে ফেললাম। আন্টিকের সাথে এখন টোটালি কথা বলা বন্ধ। এখন নিজেকে বাঁচার উপযোগী করতে হবে। তাই শুভকে বললাম আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে। কিন্তু কিন্তু আন্টি এতে মানা করছে। কোনোভাবেই বোঝাতে পারছি না আমি তাকে। সে চাই আমি মেয়ের মতন তার পাশে থাকি, কিন্তু এই কথাটা আমার সায় দিচ্ছে না। শুভ আন্টিকে বোঝাতে পারল না, তাই এখন বাড়ির রান্নার কাজটা আমি নিয়েছি, কারণ আন্টি এখন অনেক অসুস্থ। বিকেলে বসে বসে ফোন দেখছি, নিউ ফেসবুক আইডি খুললাম, আগেরটা ডিলিট করে দিলাম। হঠাৎ আন্টি এসে হাজির, আমার পাশে বসল। কিছু বলবি কি? কিভাবে বলবো? আরে, এত সংকোচ বোধ করছো কেন বলো? তোর একটা বিয়ে করা দরকার নীলু। কি বিয়ে করবে? একজন ডিভোর্সি মেয়েকে একজন রাজি হয়েছে, কিন্তু তুই রাজি হ। মা, একটা মেয়ে একা থাকতে নেই। তুই এখন অল্প বয়সী, কখন কি হয়ে যায় কে জানে। কিন্তু আন্টি, আমি আর বিয়ে করতে চাই না। বিয়ের স্বাদ মিটে গেছে আমার। তুই এর আগের বিয়ে করেছিলিস ঋতুব্রতের হাত থেকে বাঁচার জন্য, তাও ঋতুব্রতের বন্ধু অনেককে। কি? অনেক ঋতুব্রতের বন্ধু? তুমি কি করে জানলে? আর আমাকে আগে কেন বলনি? নোনা জল পড়তে লাগলো আমার চোখ দিয়ে। আমি জানলাম তোর বিয়ের 2 দিন আগে। অনেকবার তোকে বলার চেষ্টা করেছি, কিন্তু তোর ওই সৎ মা তোর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে দেয়নি। তার মানে ওই মহিলা সব জানত। 4 লাখ টাকা দিয়েছে এই কাজটা করার জন্য। ঋতুব্রত এই নিয়ে 4 জন মেয়ের জীবন নষ্ট করেছে। 3 জন মেয়েকে তাদের জালে ফাঁসিয়েছে। আর এখন তুই। বাকি সব শুনে আমার শরীর অবশ হয়ে আছে। কেউ যেন গলা টিপে ধরছে আমাকে। এতটাই কষ্ট হচ্ছে যে আন্টিকে কিছু প্রশ্ন করতেই ভুলে গেছি। আন্টি আমাকে জড়িয়ে ধরল। আমার কষ্ট তিনিও সহ্য করতে পারছে না। এই একটা মানুষ যে আমার মুখ থেকেই সব বুঝে যেত, কেন এমন মানুষকে আমার মা হিসেবে পাঠালো না? আমি কিছুটা স্বাভাবিক হলাম। তুমি যেন কি বলতে গেছিলে? তুই শুদ্ধকে বিয়ে কর। আমি আরেক দফা অবাক হলাম শুভর নামটা শুনে। এত শিক্ষিত ছেলে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে, তাও আবার 5 দিনের পরিচয়। বিষয়টা খুব অদ্ভুত। কি হলো, কিছু বলছো না যে? আমাকে একটু সময় দাও আন্টি, আমি একটু ভাবতে চাই। শুভ রাজি? ভাব, কিন্তু 2-3 দিনের মধ্যে। আমার অত সময় নেই। মানে, আরে শুদ্ধ আবার বিদেশে যাবে না তাই। আচ্ছা, তুই চিন্তা কর,
আমি শুভকে কফি দিয়ে আসি। আচ্ছা, এই বলে চলে গেল আন্টি। আমার মাথায় হাজার চিন্তার ছাপ দিল। আমার সাথে যা যা হয়েছে তা তো আন্টি বা কাউকেই বলা হয়নি। এগুলো বললে হয়তো রাজি হবে না। এগুলো বলি তাকে, সে তো আমার সাথে ঠিকমতো কথাই বলে না। যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন আমি তার রুমে গেলাম। রুম একবার খটখটাতেই তিনি দরজা খুলে দিলেন। আপনার সাথে কিছু কথা বলার ছিল। ও, আসুন। আপনার কি ঘুমে ডিস্টার্ব করলাম? না, আমি কাজ করছিলাম। বলুন, কি বলবেন? আপনি বিয়েতে রাজি হয়েছেন? হুম। কেন? আমি কিছু কথা বলতে চাই আপনাকে। হ্যাঁ, বলুন। আমি সব খুলে বললাম তাকে। বলতে বলতে কখন যে চোখ দিয়ে পানি এসেছে খেয়াল করিনি। আমি চাই না আপনার জীবনটা নষ্ট করতে। আপনি যদি আন্টির কথায় রাজি হন তাহলে আমি এই বিয়ে ভেঙে দেব। এই বলে আমি চলে আসতে লাগলাম। তিনি পিছন থেকে ডাকল, আমি এই বিয়েতে রাজি। আর এই নিন একটা রুমাল। এগিয়ে দিল। আমি তার দিকে অপলকভাবে তাকিয়ে আছি আর ভাবছি এত কিছুর পরও তিনি রাজি। আমার হাতে তিনি রুমাল ধরিয়ে চোখ মুছতে বলল, এত কিছুতে আমি তোমার দোষ কোথাও খুঁজে পেলাম না। আমার মায়ের ইচ্ছাই শেষ ইচ্ছা। তুমিও রাজি হয়ে যাও। আমি সর্বোচ্চ দিয়ে তোমাকে আগের মতন করব। একটা মানুষ কিভাবে এতটা ভালো হতে পারে আমার বিশ্বাসের বাইরে। কারণ আজ পর্যন্ত যাদের ভালো ভেবেছি তারাই আসল রূপ দেখিয়েছে। তাই একটা ভয় মনের ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। জানেন, আমার আম্মু কিন্তু ডিভোর্সি। জানি না কি কারণ, কি আমার বাবা ছিলেন। আমি আপনাকে বিয়ে করতে চাই, কারণ আপনার তো কোনো দোষ নেই। আপনার আরেকটা সুযোগ পাওয়া উচিত। বাকিটা আপনার ইচ্ছা। আমি চাই আপনি আপনার মতামতকে গুরুত্ব দিতে শিখেন আর ঘুমিয়ে পড়ুন। এসব বিষয়ে আর ভাবতে হবে না। আমিও তারপর চলে আসলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানা নেই। কেমন জানি শান্তি ফিল হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই নিচে চলে আসলাম। এসেই আন্টির একই ব্যাচাল। কি ভাবলি বল? আমিও বিয়েতে মত দিয়ে দিলাম। কেন রাজি হলাম তার কোনো নির্দিষ্ট কারণ বলতে পারবো না। কেউ জানলে আমাকে নিয়ে সমালোচনা করবে। কারণ ৩ দিন আগে ডিভোর্স পেপারে সাইন করলাম আর ৫ দিনের পরিচয়ে একজনকে বিয়ে করব। জানি না ভাগ্য আমাকে আর কত দূর অবধি টানবে। আন্টি খুশির ঠেলায় আজই বিয়ে ঠিক করে দিল। রাতে শুভ্র বাড়ি এসে আন্টির পাগলামি দেখে অনেক রাগ করে। সে বলেই দিয়েছে ১ মাসের আগে তিনি বিয়ে করবেন না। আমাকে সে আরও ভালোভাবে চিনতে চায়। আন্টিও মন খারাপ করে রেখেছে। বাচ্চাদের মতো রাতের ডিনার পর্যন্ত করল না। দরজা বন্ধ করে রাখল। শুভ্র বাধা দিল না। ঠিকই তো, ৫ দিনের পরিচয় কেউ বিয়ে করে? আমারও কোনো খাবার রুচি হল না। ১ গ্লাস পানি খেয়ে রুমে চলে আসলাম। এই কয়েকদিনই বুঝতে পারছি আমি আর আগের মতো নেই। আঘাত পেতে পেতে পাথর হয়ে গেছি। আমি যে অনেক অত্যাচারের উপর রিভেঞ্জ নেব অতটা সাহসও আমার নেই। কারণ আমি মেয়ে। হাজার চিন্তা মাথার মধ্যে আসলেও তা বাস্তবায়ন করা খুবই কঠিন। মেয়ে মানেই সবকিছুর আড়ালে লুকিয়ে রাখা, যা ছোটবেলা থেকেই করে আসছি। হঠাৎ গেট খটখটের আওয়াজ আসলো। আমি গেট খুলে দেখলাম শুভ্র এসেছে। আমিও ভিতরে আসতে দিলাম। তিনি নাকি কিছু কথা আমাকে জিজ্ঞেস করবেন। জি বলুন, আমার সম্পর্কে কি জানতে চান? আসলে একটা মেয়ে এত কষ্ট পাওয়ার পরও এতটা শান্ত কি করে থাকতে পারে? বলতে পারেন যেন কিছুই হয়নি। আমি তার কথা শুনে ফুলাতা জামার হাত গুছাতে লাগলাম। কোনোই পর্যন্ত উঠিয়ে তাকে দেখালাম। তিনি আমার হাত দুটো দেখি অবাক ভঙ্গিতে তাকিয়ে আছে। এগুলো কিভাবে হয়েছে আপনার? আপনাকে তাহলে পুরো ঘটনাটা বলি। পূর্ণিমার রাতে হঠাৎ আমার মায়ের প্রসব ব্যথা ওঠে। তখন কিছু কুসংস্কার ছিল, এই রাতটা নিয়ে কেউ গর্ভবতী নারীকে নিয়ে বাইরে যেতে চায় না। আব্বু যখন বাড়িতে ফেরে তখন অনেকটা দেরি হয়ে গেছিল। খুব তাড়াতাড়ি এসব বিপত্তি সরিয়ে আম্মুকে একটা ক্লিনিকে ভর্তি করা হয়। পরিচিত ডাক্তার ছিল, তিনি আম্মুর ডেলিভারি করেন। কিন্তু আম্মু আর সেই দিন চোখ খুলল না। আমাকে জন্ম দিতে গিয়ে তিনি মারা গেলেন। আব্বু আমাকে সহ্য করতে পারত না, কারণ আব্বুর লাভ ম্যারিজ ছিল। তিনি ভেবেছিলেন আমার জন্যই আম্মু মারা গেছে। তার কিছু মাস পর আব্বুকে জোর করে বিয়ে দেওয়া হলো। মেয়েটা ছিল গরিব, সব মেনেই বিয়ে করলেন আব্বুকে। আব্বু তার কয়েকদিন পরেই আর্মিতে যোগ দিলেন, আর আমি বড় হতে লাগলাম।
যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকে সৎ মায়ের অত্যাচার শুরু হলো। আগেই হতো, শুধু দাদুর জন্য কিছু করতে পারিনি। তিনি মারা যান। আমি কোনো অন্যায় করলে একটা শাস্তি ছিল, তা হলো গ্যাসের খুন্তি গরম করে আমার হাতে চেপে ধরত। আমি চিৎকার করলেও ছাড়ত না। তিনি একটা দীর্ঘশ্বাস নেয়ার পর আবার শুরু করলাম। জানেন, হাতের জ্বালার কারণে অনেকবার জ্বর আসতো। আব্বু আমার সাথে কথাও বলতো না। ছুটিতে আসলে আমি ভিতরে ভিতরে পুড়ে শেষ হয়ে গেছি। আর তারপর আসলো ঋতুব্রাতুর বেইমানি। আমি এর মাঝে একবার সুইসাইড করারও ট্রাই করেছিলাম, কিন্তু আমার বোন শশীর জন্য করতে পারিনি। এখন আমার এক অবস্থা। হাজার অত্যাচার করলেও আমি সবার মাঝে হাসতে শিখে গেছি। আমার জীবনী শুনে আজ আমি কাঁদলাম না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে দেখলাম কয়েকবার গড়িয়ে পড়েছে পানি। তিনি আর 1 সেকেন্ডের জন্য আমার রুমে দাঁড়ালেন না, কারণ আমি বুঝতে পারলাম নয় হয়তো এখনও তিনি আমাকে ঘৃণা করবেন। সেই রাতেও আমার চোখে ঘুম নামক জিনিসটা আসলো না। আচ্ছা, আমি সত্যি অপয়া না হলে এত কষ্ট আমাকেই কেন? দেখি সকালে ঘুম ভাঙল দরজা খটানোর শব্দে। তাড়াতাড়ি উঠে দেখি আন্টিটি।